এসো সবাই মিলে আমরা শুরু করি অনলাইন এডুকেশন সিটিভিএনের যে প্রোগ্রাম তোমাদের কাছে যথেষ্ট প্রিয় এবং শিক্ষকেরাও শুনছি তোমাদের থেকে যে ওপিনিয়ন পাই অথবা আমাদের কমেন্ট বক্সগুলো একটু ফলো করলে দেখতে পাবে তোমাদের কাছে কিন্তু এখন ওই যেরকম স্কুলের এই ফেভারিট টিচার এই ফেভারিট ম্যাডাম এই ব্যাপারটা থাকে সেটা কিন্তু তৈরি হয়েছে। তো কাজেই আই ফিল অ্যান্ড এনজয় দ্যাট সিচুয়েশনস দ্যাট কমেন্ট দ্যাট কমপ্লিমেন্টস আমার খুব ভালো লাগে। এবং সেখানে তোমাদের আরেকজন প্রিয় টিচার যিনি অলমোস্ট প্রথম দিন থেকে আমাদের এখানে আসছেন তিনি হচ্ছেন বরুণ কুমার বিশ্বাস, আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন, ভৌতবিজ্ঞানের শিক্ষক। আমি স্যারকে এটা জানিয়ে রাখি, অনেকেই আমাদেরকে বলেছেন বরুণবাবুর একটা কমেন্ট আমি দেখছিলাম কি শান্ত শিষ্টভাবে উনি এত সুন্দর করে বোঝান, এটা স্টুডেন্টদের খুব ভালো লাগছে। এইভাবেই লিখেছে কথাটা, কমেন্টে গেলে আপনারাও দেখতে পাবেন যে খুব শান্তভাবে উনি এত সুন্দর করে বোঝান, খুব ভালো লাগে, বুঝতে পারি। তো সবথেকে বড় কথা এটা যে কোথাও না কোথাও একটা ল্যাক তোমাদের মধ্যে কাজ করছে। কি সেটা ল্যাক? সেটা হচ্ছে এই যে শিক্ষক ছাত্র সম্পর্ক, যে রসায়ন, আমি তো রসায়ন ভৌতবিজ্ঞানের ব্যাপার বরুণবাবুরা বলতে পারবেন ভালো, কিন্তু এই রসায়নের ব্যাখ্যাটা আমি খুব ভালো বুঝি, আমি খুব নিজে ফিল করি। আমি সেই জন্য দেখবেন যে যখন কোনো পলিটিক্যাল অনুষ্ঠানে কখনো কোনো সময় আমার গত 10 বছরের ক্যারিয়ারে কোথাও স্কুলের শিক্ষকদের উপর অনৈতিকভাবে আক্রমণ হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। ছাত্র শিক্ষক সম্পর্ক কোথাও অবনতি হয়েছে, আমি আমার ভেতর থেকে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি তার প্রোটেস্ট করেছি। আমাদের এখান থেকে আমরা এটা করি। কাজেই শিক্ষকরা যথোপযুক্ত সম্মান পাবার যোগ্য বলে আমি বিশ্বাস করি এবং সেখান থেকে আমাদের প্রোগ্রামে এই যে একটা নতুন কেমিস্ট্রি তৈরি হয়েছে রসায়ন, সেই রসায়নকে আমি খুব ফিল করছি। বরুণবাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে এবং জিজ্ঞেস করবো যে স্যার আপনারা কীভাবে এই যে ছাত্র শিক্ষক সম্পর্ক ক্লাসের যে ইকুয়েশনটা সেটা কিভাবে মিস করছেন? ওই দিনগুলোর কথা মনে পড়ছে? একদম ঠিকই বলেছেন। অনেক দিন ধরে লকডাউন চলছে, আমরাও মিস করছি ছাত্রদেরকে, বাড়িতে থেকে থেকেও আমরাও বোর হয়ে যাচ্ছি। যাই হোক, ছাত্রদের উদ্দেশ্যে আমার একটুখানি বলার যে তোমরাও আমাদেরকে মিস করছো ঠিকই, আর এই আমরা দূর থেকে যতদূর সম্ভব চেষ্টা করছি তোমাদের একটুখানি সাহায্য করার। তা আর একদম ঠিক। আজকে ক্লাসে আসি। আজকে হচ্ছে একাদশ ক্লাসের জন্য ফিজিক্সের ক্লাস হবে এবং সেখানে চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু টিভি স্ক্রিনে একটু দেখে নিই যে এই দেখতে পাচ্ছ তোমরা ক্লাস একাদশ রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। আচ্ছা, এবার দেখো 1 নম্বর দিয়ে নিম্নলিখিত অণু এবং আয়নগুলোর কেন্দ্রীয় পরমাণুর গঠন এবং সংকরায়ন অবস্থা উল্লেখ করো। ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। আমি স্যারকে অনুরোধ করবো স্যার এই দিয়ে শুরু করবার জন্য এই কোশ্চেন দিয়ে। ওকে, ঠিক আছে। রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন এটা তোমাদের যে বইটা আছে দেখবে তাদের 4th নম্বর চ্যাপ্টার, মানে 4th। সেখানে আমি তোমাদের এই চ্যাপ্টারটা সিলেক্ট করলাম এই কারণে, দেখবে তোমাদের প্রথম চ্যাপ্টারটা অলরেডি তোমরা কিছু জানো, ক্লাস 10-এ করেছো, যেমন বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান আছে। পরমাণুর গঠন পরের চ্যাপ্টার, সেটাও তোমরা কিছু জানো। তারপরে হচ্ছে পর্যায় সারণী, সেটাও তোমরা অল্প জানো। আজকের যে চ্যাপ্টারটা আছে কেমিক্যাল বন্ডিং, মানে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন, এইটা আমি চুজ করলাম এই কারণে, কারণ দীর্ঘদিন হয়ে গেছে তোমরা ক্লাস 10 পাস করেছো এবং সবাই তোমরা কেউ সায়েন্স পড়বে বলে ঠিক করে নিয়েছো তখনই, এবং তোমরা তখনই ঢুকে গেছো কোনো প্রাইভেট টিউটরের কাছে যে আমরা পড়বো, সায়েন্স পড়বো। এবং এই 4 নম্বর চ্যাপ্টারটা সেই কারণেই যে এতদিন হয়ে গেছে, তাই আমি এইটা ঠিক করলাম এই কারণেই। এবং এই চ্যাপ্টারটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, মানে এটা কারোর ওপর ডিপেন্ডেন্ট নেই। মানে আমাকে এই চ্যাপ্টারটা শেখাতে গেলে আমাকে অন্য চ্যাপ্টারের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে তা নয়। এবং তার পড়ানোর আগে আমরা আরেকটু বলি, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা দেখতে পাবে যে এখান থেকে প্রচুর প্রশ্ন, মানে 4 থেকে 5টা প্রশ্ন এখান থেকে সেট হয়, যে কোনো, মানে তোমাদের নিট দাও, জেই মেন দাও, এবং পরবর্তীকালে যখন কম্পিটিটিভ এক্সাম দেবে মানে চাকরির ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরেও যখন কোশ্চেনগুলো সেট হবে তখন এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন থাকবে। সেই জন্য এই চ্যাপ্টারটা অবহেলা করবে না, খুব গুরুত্ব দিয়ে পড়বে। যাই হোক, প্রথম প্রশ্ন যেটা সেট করেছি আমি তোমাদের জন্য, নিম্নলিখিত অণু আয়নগুলির কেন্দ্রীয় পরমাণুর গঠন ও সংকরায়ন অবস্থা উল্লেখ করো। দেখো, কেমিক্যাল বন্ডিং যখন পড়বো বা রাসায়নিক বন্ধন যখন পড়বো, আগে আমাকে জানতে হবে যে রাসায়নিক বন্ধন কী এবং রাসায়নিক বন্ধন কয় প্রকার।
আমি এখানে কোশ্চেন সেট করেছি একদম মিডিল চ্যাপ্টার থেকে, মানে মিডিল পোর্শান থেকে। আমি তার আগের পোর্শানে আয়নিক বন্ধন আছে সেটা আমি সেট করিনি, আমি জাস্ট মিডিল পোর্শান মানে সমযোজী বন্ধন থেকে সেট করেছি তোমাদের। কারণ সমযোজী বন্ধন থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। যাই হোক, রাসায়নিক বন্ধন কাকে বলে তোমরা অলরেডি ক্লাস 10-এ শিখে এসছো। কয় প্রকার সেটা আমি আবার রিপিট করছি। এক হচ্ছে আয়নিক বন্ধন, দুই হচ্ছে তোমার সমযোজী বন্ধন, তারপর অসমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন আছে, আর আছে মেটালিক মানে ধাতব বন্ধন। এই সমস্ত বন্ধনগুলো তোমরা এই ক্লাস 11-এ শিখবে এখানে। তার মধ্যে মেটালিক বন্ধন খুব অল্প, মানে খুব সামান্য পরিমাণে জাস্ট ওপর দিয়ে বেরোবে, বাকিগুলো বেশ ভালোভাবে শিখতে পারবে, এখানে আইডিয়াটা ক্লিয়ার হবে। আচ্ছা, তোমরা প্রশ্ন করবে আমাকে, না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবে এই চ্যাপ্টারের ওপর, সেই আয়নিক বন্ধন হোক বা তোমাদের তো হয়েই গেছে ম্যাক্সিমাম ধরে নাও, হ্যাঁ, যে কোনো প্রশ্ন করতে পারো। প্রথমে বলি, একটু খাতা পেন নিয়ে বসো। CH4 অ্যামোনিয়া মানে NH3H2O, BeCl2, BrCl3, PCl5 এই সমস্ত অণুগুলোর সংকরায়ন বা হাইব্রিডাইজেশন আর এদের গঠন আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে একটু আইডিয়া দিই। আমি একটা ফর্মুলা বলছি, ফর্মুলা মিন্স যেটা প্রসেস, মানে কিভাবে আমরা এই হাইব্রিডাইজেশনটাকে নির্ণয় করতে পারি। দেখো, যখন সমযোজী বন্ধনের বা সমযোজী অণুর আমরা স্ট্রাকচার দেখব, স্ট্রাকচার মানে গঠন যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের প্রথমেই ধরতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর মোট সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা আগে কাউন্ট করতে হবে। কেন্দ্রীয় পরমাণুর মোট সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা আগে কাউন্ট করতে হবে। কেমন? তারপরে কি? তারপরে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ছাড়া বাকি যে পরমাণুগুলো আছে মানে লিগ্যান্ড হিসেবে জুড়ে আছে, লিগ্যান্ড মানে যেমন CH4 এখানে হাইড্রোজেন কার্বনের সাথে জুড়ে আছে, তাই হাইড্রোজেনকে বলবো আমরা অন্য পরমাণু বা লিগ্যান্ড হিসেবে এখানে ট্রিট করব। তাহলে অন্য পরমাণুর যোজ্যতা আমরা দেখব। কেমন? প্রথমে কি বললাম? প্রথমে বললাম কেন্দ্রীয় পরমাণুর মোট সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা। সেকেন্ডে বললাম যে অন্য পরমাণু যেমন লিগ্যান্ড তাদের যোজ্যতা। আর যদি কোনো পরমাণুর চার্জ থাকে, যে যদি কোনো অণুর মধ্যে চার্জ থেকে থাকে যেমন N3-, আমি চার্জেরও আমি কিছু সেট করেছি, সেটাও দেখাবো আমি। তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ চার্জ হলে -1 আর নেগেটিভ হলে +1 ইত্যাদি। দেখুন, আমি একটুখানি দেখাই। প্রথমে আমি CH4টা করব, খুব সোজা থেকে শুরু করি। প্রথমে আমি CH4 ওপরে দেখো, CH4-এর ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তাহলে কার্বনের আমি কি বললাম? সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা। তাহলে কার্বনের সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা, তোমরা তো এইগুলো অলরেডি ক্লাস 10-এ পর্যায় সারণীতে শিখে এসছো। তাহলে কার্বনের সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা, কার্বনের মোট ইলেকট্রন কটা? টোটাল 6টা, মানে 1s2 2s2 আমি এখানে লিখছি তোমাদের, তোমরা যদি ভুলে থাকো আমি আবার লিখছি 1s2 2s2 আর 2p2। এখানে সর্ববহিস্থ ইলেকট্রন কে আছে? 2s2 2p2, মানে মোট 4। তাহলে কার্বনের যে কেন্দ্রীয় পরমাণু কার্বন তার সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা আমি এখানে 4 লিখলাম, 4। অন্য পরমাণু হিসেবে কে আছে এখানে? হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। তোমরা জানবে যোজ্যতা 1, কারণ যদি যোজ্যতা ভুলেও যাও তোমরা সবসময় ফলো করবে যে তার নিয়ারেস্ট মলিকুলগুলো একটু ভাববে। যেমন HCl, দেখো H একটা Cl একটা, মানে আমি সেই দেখিয়েছিলাম তোমাদের ক্লাস 10 এরকম যে ক্রস যুক্ত হয়, মানে HCl H1 Cl1 ক্রস যুক্ত হয়, তাই HCl। তাহলে হাইড্রোজেনের এখানে যোজ্যতা হচ্ছে 1। এবার যোজ্যতা আর কাউন্ট যদি আমি দেখি, একটুখানি লিখে নাও তোমরা পারলে, একদিকে যোজ্যতা একদিকে কাউন্ট, মানে কি গণনা করতে পারে। যোজ্যতা 1, যে সমস্ত পরমাণুর যোজ্যতা 1 তাদের কি হবে? গণনা হবে 1 হিসেবে। যোজ্যতা 2 হলে 0, যোজ্যতা 3 হলে -1, যোজ্যতা 4 হলে -2।
কি বললাম আমি আবার বলছি, যোজ্যতা 1 হলে 1, 2 হলে 0, 3 হলে -1, 4 হলে -2। আমি কয়েকটা যখন সলভ করব তখন আমি আবার বলে দেবো। তাহলে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন যোজ্যতা কত 1, কটা হাইড্রোজেন আছে 4টে, 4 হাইড্রোজেন লিখলাম। 4 হাইড্রোজেন হলে কত কাউন্ট করব আমি ইন্ডিভিজুয়ালি 1 1 করে হলে তাহলে 4 হয়, তাহলে 4। টোটাল কত, টোটাল হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 করব আমি, মানে যা হবে আমি যেহেতু কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বার করছি তাহলে আমাকে কেন্দ্রীয় পরমাণুটাকে দেখতে হবে। তাহলে টোটাল হচ্ছে 8, যা কিছু টোটাল বেরোবে ডিভাইডেড বাই 2, তাহলে 8/2 কত হচ্ছে 4। 4 মিনস sp3। আমি এই 4 sp3 কেন হলো আমি বলি, যদি এটা যদি 2 হয়, 2 হলে হবে sp। কেমন বন অ্যাঙ্গেল কত, বন অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। লিনিয়ার স্ট্রাকচার কি, লিনিয়ার স্ট্রাকচার। কেমন যদি 3 হয়, লিনিয়ার মানে সরল রৈখিক, যদি 3 হয় এর হাইব্রিডাইজেশন কি হবে sp2। বন অ্যাঙ্গেল কত হবে, বন অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি করে। যদি 4 হয় এর হাইব্রিডাইজেশন হবে sp3। বন অ্যাঙ্গেল কত, বন অ্যাঙ্গেল 109 ডিগ্রি মানে 109 ডিগ্রি 28 মিনিট। ওকে 5 হলে দুটো কন্ডিশন অ্যারাইজ করছে এখানে। 5 হলে আইদার dsp2 অর কি হবে sp3d, আইদার dsp2 অর sp3d। কেমন sp3d, sp3d হলে এর স্ট্রাকচার অ্যাকচুয়ালি হবে টিবিপি মানে ট্রাইগোনাল বাই পিরামিড। অ্যাকচুয়াল স্ট্রাকচার হবে টিবিপি। আর বন অ্যাঙ্গেল ডিফারেন্ট বন অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি হয়, আবার 180 ডিগ্রি এরকম বন অ্যাঙ্গেল থাকে, মানে আমি সেই বন অ্যাঙ্গেলটা লিখছি না। 6 হলে হবে, 6-এ হলে sp3d2, sp3d2 অক্টাহেড্রাল স্ট্রাকচার। 6 হলে sp3d2 অক্টাহেড্রাল স্ট্রাকচার। আমি আবার বলছি 2 হচ্ছে sp, বন অ্যাঙ্গেল 180 ডিগ্রি, স্ট্রাকচার হবে লিনিয়ার। 3 sp2 ট্রাইগোনাল প্লানার স্ট্রাকচার, ট্রাইগোনাল প্লানার স্ট্রাকচার হলে বন অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। 4 sp3 বন অ্যাঙ্গেল কত 109 ডিগ্রি 28 মিনিট। স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা চতুস্থলকীয়। 5 হলে sp3d টিবিপি ট্রাইগোনাল বাই পিরামিড। 6 হলে sp3d কেমন অক্টাহেড্রাল স্ট্রাকচার, বন অ্যাঙ্গেল এটাও ভ্যারি করে। ওকে আমি একটুখানি এবার এই মিথেন যে মলিকুলটা, মিথেন মলিকুলটাতে দেখো, মিথেন মলিকুলে হাইব্রিডাইজেশন কত বেরিয়েছে sp3। তাহলে sp3 যদি হয় এর বন অ্যাঙ্গেল কত, বন অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটস। ওকে স্ট্রাকচার কেমন, স্ট্রাকচার মিডিলে কার্বন, ওপরে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কেমন চতুস্থলকীয় স্ট্রাকচার বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আচ্ছা এর পরের মলিকুলটাতে দেখো, এর পরের মলিকুল দিয়েছি আমি অ্যামোনিয়া। এটাও তোমরা পারবে বাড়িতে, আমি একটুখানি দেখিয়ে দিই। অ্যামোনিয়াতে NH3তে দেখো কেন্দ্রীয় পরমাণু হিসেবে কে আছে, কেন্দ্রীয় পরমাণু হিসেবে নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের আমি কি বলেছি, নাইট্রোজেনের সর্ববহিস্থ মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা যদি হয়, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কত 5, এই টোটাল ইলেকট্রন হচ্ছে 7, আর আউটার মোস্টে আছে কত 5, মানে 1s2 2s2 2p3, তাহলে 2s2 2p3 মিলে টোটাল ইলেকট্রন হচ্ছে 5। ওকে তাহলে টোটাল ইলেকট্রন যদি 5 হয় তাহলে আমি এখানে লিখি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 5। কেমন আচ্ছা অন্য লিগ্যান্ড বা হাইড্রোজেন হিসেবে কে আছে, এই হাইড্রোজেনের যোজ্যতা কত, যোজ্যতা হচ্ছে 1, কটা হাইড্রোজেন আছে 3 হাইড্রোজেন 3, টোটাল এখানে কত 8, 2 ডিভাইডেড বাই 2 sp3। অ্যাজ ইউজুয়াল আগের মতন মিথেনের মতনই এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। কিন্তু দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে 3টে বন পেয়ার আছে। বন পেয়ার কটা 3টে, তাহলে 3টে যেহেতু বন পেয়ার আমার হতে হবে কত 4,
তাই না? তাহলে বাকি আর একটা কী আছে, লোন পেয়ার। লোন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কেমন? যেহেতু 4 হচ্ছে এখানে, 4-এর মধ্যে দেখো 3টে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। তাহলে দেখো আমি স্ট্রাকচারটা যদি এখানে ড্র করতে চাই, এন ওপরে আমি লোন পেয়ার দিচ্ছি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো অ্যাকচুয়াল টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা চতুস্থলকীয় যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম মিথেনের, সেখান থেকে এই অ্যামোনিয়ার যে স্ট্রাকচারটা দেখো, যদি তোমরা ছাতা ইমাজিন করো যে ওই ঝড়ে যখন উল্টে যাচ্ছে, হ্যাঁ, সেই উল্টানো ছাতার মতন। কেমন? মানে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল স্ট্রাকচার বেসিক্যালি। কারণ লোন পেয়ারগুলো এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে দেখা যায় না, বন্ডিংয়ে ওদের দেখা যাচ্ছে না। যদি দেখা না যায় তাহলে স্ট্রাকচারটা কী হবে? ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, মানে টেট্রাহেড্রাল থেকে ডেভিয়েট করে গেছে কিছুটা। ওকে, ঠিক তেমনি জল, ওয়াটার মলিকুল দেখো, ঠিক তেমনি ওয়াটার মলিকুলটাও ফলো করো একইভাবে। এরও দেখবে sp3 হাইব্রিডাইজেশান হচ্ছে, H2O। এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে? অক্সিজেন। অক্সিজেনের আউটার মোস্ট ইলেকট্রন কটা? 6, মানে 1s2 2s2 2p4। 1s2 2s2 2p4 যদি হয়, 2s2 2p4 একদম বাইরের কক্ষের ইলেকট্রন, তাহলে 2s2 2p4 2 আর 4 6, তাহলে অক্সিজেন আউটার মোস্ট ইলেকট্রন 6। ওকে, আচ্ছা, হাইড্রোজেন আছে এখানে 2 হাইড্রোজেন। 2 হাইড্রোজেন কত? +2, তাহলে 6 + 2 8 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 4। 4 মিনস sp3। ক্লিয়ার? 4 মিনস sp3। তাহলে sp3 যদি হয় এখানে, তাহলে এরও স্ট্রাকচার হওয়া উচিত টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বাট এখানে দেখো বন্ড পেয়ার আছে দুটো, লোন পেয়ার আছে দুটো। বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো, তাহলে 2 বন্ড পেয়ার 2 লোন পেয়ার। ওকে, অক্সিজেন H 2 লোন পেয়ার। লোন পেয়ারগুলোকে আমি এইভাবে দেখালাম। তাহলে দেখো আমি একটু আগে বলেছিলাম যে এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে এই লোন পেয়ারগুলোকে দেখা যায় না। তাহলে লোন পেয়ারগুলো যেহেতু দেখা যায় না, তাহলে স্ট্রাকচারটা নর্মালি কি? অ্যাঙ্গুলার স্ট্রাকচার। কেমন? স্ট্রাকচারটা হচ্ছে নর্মালি অ্যাঙ্গুলার স্ট্রাকচার। ওকে, তাহলে অ্যাঙ্গুলার যদি স্ট্রাকচার হয়, তাহলে এটাকে আমরা ওইভাবে নাম বলতে পারি ডিস্টর্টেড টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তোমরা যদি অ্যাঙ্গুলার স্ট্রাকচার নাও বলতে পারো, এইভাবে বলে দেবে যে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু বলার আছে, বিটুইন CH4, NH3 অ্যান্ড H2O, এই তিনটে যে মলিকুল আমি লিখলাম, CH4 NH3 H2O, আমি একটু দেখি যে এদের বন্ড অ্যাঙ্গেলগুলো কীরকম হচ্ছে। আমি তিনটে মলিকুলের স্ট্রাকচার এখানটায় লিখছি। দেখো আমরা CH4 কী লিখেছিলাম? টেট্রাহেড্রাল স্ট্রাকচার, অ্যাকচুয়ালি CH। অ্যামোনিয়া স্ট্রাকচার কী লিখেছি? এখানে লোন পেয়ার আছে, এখানটায় H। আর ওয়াটারের স্ট্রাকচার লোন পেয়ার, এখানটায় লোন পেয়ার H। ওকে, দেখো তিনটে স্ট্রাকচারের মধ্যে আমি যখন প্রথমে বলছিলাম যে sp3 বন্ড অ্যাঙ্গেল বলেছিলাম 109 ডিগ্রি 28 মিনিটস, তাহলে এখানে তোমার আর 109 ডিগ্রি 28 মিনিটস কার? টেট্রাহেড্রাল, অ্যাকচুয়াল টেট্রাহেড্রাল মলিকুল, দ্যাট ইজ মিথেন। মিথেনের স্ট্রাকচারের বন্ড অ্যাঙ্গেল আমি এখানে লিখলাম। বাট অ্যামোনিয়া আর H2ওর মধ্যে দেখো এদের আর ওই 4টে বন্ড পেয়ার নেই, একটা বন্ড পেয়ার কমে গিয়ে একটা লোন পেয়ার চলে এসছে। তাহলে যেহেতু লোন পেয়ার একটা প্রেজেন্ট থেকে গেছে, এদের বন্ড অ্যাঙ্গেল সামান্য ডেভিয়েট করে গেছে। 109 ডিগ্রি 28 মিনিট থেকে এর বন্ড অ্যাঙ্গেল হয়ে গেছে 160 ডিগ্রি, 107 ডিগ্রি। আর H2ওর ক্ষেত্রে 104.5 ডিগ্রি। কেমন? তাহলে দেখো একটা বন্ড অ্যাঙ্গেলের ভ্যারিয়েশান হচ্ছে। আর কি হচ্ছে? আর হচ্ছে বন্ড পেয়ার কমছে, লোন পেয়ার বাড়ছে। কেমন? বন্ড পেয়ার কমছে, লোন পেয়ার বাড়ছে। তাহলে এখান থেকে একটা ধারণা হতে পারে, হ্যাঁ, ফ্রম বিএসসি পেয়ার থিওরি থেকে এখান থেকে কি ধারণা হতে পারে? যেহেতু রিপালসান বিটুইন বন্ড পেয়ার মানে
বিকর্ষণ বিকর্ষণ দুটো বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ অনুভব হবে বন্ড পেয়ার লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ তার থেকে বেশি হবে, আর লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ তার থেকে বেশি হবে। মানে রিপালসান লোন পেয়ার রিপালসান ইজ ম্যাক্সিমাম, দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান অ্যান্ড অলসো বন্ড পেয়ার রিপালসান। ওকে, তাহলে দেখো যেহেতু লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান হচ্ছে, তারপর কি বন্ড পেয়ারগুলো কাছাকাছি আসছে, সেই জন্য বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। ঠিক তেমনি H2O মলিকুলে দেখো দুটো লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার থাকার জন্য 104.5 ডিগ্রিতে চলে আসছে, মানে দুপাশ থেকে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান অ্যান্ড অলসো লোন পেয়ার রিপালসান হচ্ছে। ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু ধরেই নেওয়া যায় যে এই টাইপের প্রশ্ন তোমাদের সেট হতেই পারে। আচ্ছা, এরপরে আমি তোমাদের ওই কোশ্চেনে আসি। কোশ্চেনে কি যাব? হ্যাঁ হ্যাঁ, বেশ, পরের প্রশ্ন না, ওই H2 আছে। আচ্ছা দেখো এখানে BeCl2 BrCl3, BeCl2 তোমরা পারবে, BrCl3টা আমি একটু করে দিই। BeCl2 বাড়িতে করবে, হোমওয়ার্ক থাকলো করবে, মানে আমি এখানে যে কটা সেট করেছি সেই কটা খুব গুরুত্ব দিয়ে করবে, এর বাইরে হয়তো নাও আসতে পারে। দেখো BrCl3 দেখো BrCl3তে কী আছে, ব্রোমিন আছে আবার ক্লোরিন আছে। ব্রোমিন ক্লোরিন, এখানে কেন্দ্রীয় পরমাণু যদি বুঝতেও না পারো, দেখবে যে একা আছে এবং সাইজে বড় তাকে ধরে নেবে কেন্দ্রীয় পরমাণু হিসেবে। কেমন? তাহলে এখানে ব্রোমিন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে ব্রোমিনের, এখন কথা হচ্ছে ব্রোমিনের আউটার মোস্ট ইলেকট্রন কত। তোমরা এখন ঘাবড়ে যেতে পারো যে ব্রোমিনের আউটার মোস্ট ইলেকট্রন আমি কী করে মনে রাখবো, তোমার এত নিচে, আমি তো পিরিয়ডিক টেবিল সব মনে রাখতে হবে। সবথেকে ভালো উপায় হচ্ছে তোমরা গ্রুপগুলোকে মনে রাখো। যেমন ব্রোমিন কোন গ্রুপে আছে, ফ্লোরিন গ্রুপে আছে, না না, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ফ্লোরিনের কত তোমরা পারবে, ফ্লোরিনের আউটার মোস্ট কত, 7, মানে বাইরের কক্ষের ইলেকট্রন হচ্ছে 7খানা। তাহলে ফ্লোরিনের যদি 7খানা হয়, সবারই পরপর আউটার মোস্ট ইলেকট্রন হবে 7। ঠিক তেমনি অক্সিজেনের গ্রুপে আসো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে আমি সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম জানি না কত এর অ্যাটমিক নাম্বার, এটা অনেক বড় অ্যাটমিক নাম্বার, অত মনে রাখা যায় না। তাহলে কী করব আমি কী করব, অক্সিজেন যেহেতু আমার মনে আছে, অক্সিজেনের হচ্ছে আউটার মোস্ট কত, 6। তাহলে অক্সিজেন যেহেতু 6, তাহলে এদের প্রত্যেকেরই আউটার মোস্ট ইলেকট্রন হবে 6টা করে। কেমন? ঠিক তেমনি কার্বন, ওইভাবে গ্রুপ ধরে মুখস্থ করো, দেখবে কেমিস্ট্রিটা অনেকটা সোজা হয়ে গেছে, অনেকটা ইজি। কেমন? না হলে এটা না বুঝতে পারলে কেমিস্ট্রি মনে হবে যে তোমাদের 11-এ যদি কেমিস্ট্রিটা ঠিকঠাক না শেখো, 12-এ গিয়ে তো আরোই হবে না, যেখানে জৈব রসায়ন আছে। জৈব রসায়ন যদি বুঝতে না পারো, আরও সেখানে বলবে যে কেমিস্ট্রি আমি ওই 4th সাবজেক্ট হিসেবে ট্রিট করব। কেমন? যাই হোক, BrCl3 দেখো, ব্রোমিনের এখানে আউটার মোস্ট ইলেকট্রন আমি কি বললাম, 7। ক্লোরিন কত, ক্লোরিনের যোজ্যতা, এখানেও ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। কটা ক্লোরিন আছে, 3টে, 3Cl, তাহলে 3। টোটাল কত, 10 ডিভাইডেড বাই 2, 10 ডিভাইডেড বাই 2 যদি হয়, টোটাল হচ্ছে এখানে কত হচ্ছে 5। কেমন? 5 মিনস আমি একটু আগে বলেছিলাম sp3d, মানে একটা S, 3টে P, একটা D, মানে S অরবিটাল একটা, 3টে P অরবিটাল, একটা D অরবিটাল। কেমন? sp3d। ওকে, স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে TBP স্ট্রাকচার, TBP মানে ট্রাইগোনাল বাইপিরামিড। দেখতে কেমন ট্রাইগোনাল বাইপিরামিড? সেন্ট্রালে আছে তোমার ব্রোমিন, 3টে ক্লোরিন আছে। কেমন? যেহেতু 3টে ক্লোরিন আছে, দেখো এখানে সাইডগুলো ডিফারেন্ট আছে। কি সাইড আছে দেখো, একটাকে হচ্ছে ইকুইটোরিয়াল সাইড বলা হয়, একটাকে হচ্ছে অ্যাক্সিয়াল সাইড বলা হয়, ইকুইটোরিয়াল, অ্যাক্সিয়াল। এই যে দুটো যে সাইড আছে এইগুলোকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল,
আর এইগুলোকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল। কেমন? তোমার বন্ড পেয়ার আছে 3টে আর লোন পেয়ার আছে 2টো। দেখো BrCl3 হচ্ছে কত 5, তার মানে বন্ড পেয়ার হচ্ছে 3টে, লোন পেয়ার 2টো। এখন কথা হচ্ছে যে আমি লোন পেয়ারকে বসাবো কোথায় আর বন্ড পেয়ারকে বসাবো কোথায়? লোন পেয়ারকে বসাবো কোথায় আর বন্ড পেয়ারকে বসাবো কোথায়? তাহলে আমি যদি সাইডটা যদি একই থাকতো তাহলে আমি যে কোনো জায়গায় বসাতে পারতাম, কিন্তু এখানে সাইডটা ডিফারেন্ট হয়ে গেছে, মানে ইকুইটোরিয়াল আর অ্যাক্সিয়ালের মধ্যে। নর্মালি দেখা যায় লোন পেয়ারগুলো অনেকটা বাল্কি হয়, মানে বাল্কি মানে বিগ সাইজ। যেহেতু লোন পেয়ার বিকর্ষণটাকে আমি এড়াতে পারবো বা এড়ানো যায় এরকম একটা জায়গাতে আমি লোন পেয়ারগুলোকে বসাবো। বলছে যে ইকুইটোরিয়াল সাইডটায় বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে। তাহলে ইকুইটোরিয়াল সাইডের বন্ড অ্যাঙ্গেল যেহেতু 120 ডিগ্রি, আমি লোন পেয়ারগুলোকে বসাবো কোথায়? ইকুইটোরিয়াল সাইডে। অলওয়েজ সে একটা লোন পেয়ার থাকলো, 2টো থাকলো, 3টে থাকলো, যে কোনো লোন পেয়ার যদি থেকে থাকে আমি সব সময় চেষ্টা করব লোন পেয়ারগুলোকে ইকুইটোরিয়াল সাইডে বসানোর জন্য, যেহেতু লোন পেয়ার বিকর্ষণটাকে কমাতে পারি। আর বন্ড পেয়ারগুলোকে বসাবো আমি অ্যাক্সিয়াল সাইডে। দেখো এখানে 2টো লোন পেয়ার আছে, তাহলে 2টো লোন পেয়ার আমি ইকুইটোরিয়াল সাইডে বসিয়ে দিলাম এই। আর বন্ড পেয়ার 3টে বন্ড পেয়ার Cl, ওকে। অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এইরকম। ঠিক তেমনি এর সাথেই আছে দেখবেন PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। PCl5-এরও দেখবে ফসফরাসের কত? ফসফরাস হচ্ছে নাইট্রোজেনের গ্রুপে আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে নাইট্রোজেনের কত এখানে? নাইট্রোজেনের হচ্ছে 5, নাইট্রোজেন 5, আর 5টা ক্লোরিন আছে মানে 5Cl, এখানেও 5, মানে অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এটারও TBP, এরও হবে TBP স্ট্রাকচার। কেমন? sp3d TBP। এর দেখো 5টাই বন্ড পেয়ার, এই 5টা বন্ড পেয়ার মানে এটার সবকটাতেই বন্ড পেয়ার বসে যাবে, মানে যেখানে আমি লোন পেয়ার বসিয়েছি সেই জায়গাগুলোতে বন্ড পেয়ার বসবে, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা মলিকুল আছে ওখানে, আমি একটু চার্জে দেখাই। দেখুন এইগুলো তোমরা পারবে বাড়িতে, আমি একটা চার্জ দিয়ে করে দিই। এই যে NO2+, N3-, NO2-, হ্যাঁ, এরকম একটা চার্জ দিয়ে একটা মলিকুলের কীভাবে স্ট্রাকচার দেখানো যায় সেইটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি যে কোনো একটা করি, ধরো NO2+টা করছি, NO2+, ওকে। দেখো NO2+ যদি হয়, আমি দেখো এখানে NO2+, ওকে। NO2+, নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের 5, একটু আগেও আমি বলেছি নাইট্রোজেনের হচ্ছে 5। এইবারে অক্সিজেন আছে এখানে, যেহেতু কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন তাই ওর আউটার মোস্ট ইলেকট্রন আমি ধরেছি। কেমন? নেক্সট হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের যোজ্যতা আমাকে দেখতে হবে। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। কেন 2? তোমরা দেখবে যে সবচেয়ে সোজা মৌল জল দেখেছো, জল H2O, দেখবে H2O মানে হাইড্রোজেনের 2টো, তার মানে 2টো হাইড্রোজেনকে জুড়ে আছে, তাই অক্সিজেনের যোজ্যতা 2। ভুলে গেলেও এগুলো একটু দেখে নেবে, নাড়াঘাটা করে নেবে। আচ্ছা, তাহলে অক্সিজেন যদি 2 হয়, আমি কি বলেছিলাম? যোজ্যতা 1 হলে 1 কাউন্ট করতে হবে, 2 হলে 0, 3 হলে -1, 4 হলে -2। তাহলে 2 আছে এখানে যেহেতু, তাহলে আমি 0 ধরবো। তাহলে 2টো অক্সিজেনের জন্য 0, ওকে। এরপরে আমি চার্জে আসি। চার্জ বা আধান, এখানে কি আধান আছে? ধনাত্মক আধান। ধনাত্মক আধানের জন্য কি বলেছিলাম? -1, আর ঋণাত্মক আধানের জন্য কি? +1। তাহলে ধনাত্মক আধান যেহেতু আছে এখানে +VEর জন্য হবে -1। তাহলে টোটাল কত এখানে? টোটাল হচ্ছে 5 - 1 4, 4 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 2 মিনস SP মিনস লিনিয়ার, মানে সরল রৈখিক স্ট্রাকচার। যেহেতু সরল রৈখিক স্ট্রাকচার, আমি সেন্ট্রালে বা কেন্দ্রীয় পরমাণুতে নাইট্রোজেন বসালাম,
এখানে অক্সিজেন বসালাম, এখানটাতেও অক্সিজেন বসালাম। এখানে কিন্তু কমপ্লিট হলো না, নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন, কিন্তু কথা হচ্ছে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। আমি চার্জটাকে বসাবো কোথায়? আমি নাইট্রোজেনের ওপর বসাবো নাকি অক্সিজেনের ওপর বসাবো, কোথায় বসাবো? তার জন্য আমাকে কি করতে হবে? ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে হবে, ফর্মাল চার্জ। ওকে, তাহলে ফর্মাল চার্জ যদি ক্যালকুলেশন করি, কিভাবে করব? প্রথমে আমাকে ধরতে হবে এই যে NO2 প্লাস আছে, NO2 প্লাসের মোট ইলেকট্রন কটা আমাকে দেখতে হবে। দেখো নাইট্রোজেনের আউটার মোস্ট কত? 5, অক্সিজেনের আউটার মোস্ট কত? 6 করে। তাহলে 6 6 12 আর 5 17, তাই না? দুটো অক্সিজেন আছে যেহেতু, 6 6 12, নাইট্রোজেন আছে 5, তাহলে 12 আর 5 17। পজিটিভ চার্জ আছে একটা, তার মানে একটা ইলেকট্রন কমে যাবে, 17 থেকে কমে হলো 16। তার মানে টোটাল ইলেকট্রন এখানে, টোটাল ইলেকট্রন হচ্ছে 16। ভালো করে বোঝো এটাকে, টোটাল ইলেকট্রন 16। আর এই যে আমি NO এই যে মলিকুলটা আমি ড্র করেছি, এর আউটার মোস্ট বা বাইরে আমি অক্টেট ফিল আপ করবো, মানে অষ্টক 8টা করে ইলেকট্রন দিয়ে ফিল আপ করবো। দেখো একটা সিঙ্গেল বন্ডে বা সিগমা বন্ডে কটা ইলেকট্রন থাকে? দুটো। তাহলে এখানে ধরে নিচ্ছি আমার দুটো ইলেকট্রন আছে, তাহলে বাকি 6খানা ইলেকট্রন আমাকে দিতে হবে। অক্সিজেনে দেখো 2 4 6, ওকে, 2 4 6। দেন নাইট্রোজেন দেখো দুটো বন্ড আছে, তাহলে দুটো বন্ড থাকার জন্য 2 2 4 বাদ পড়ে গেল, বাকি 4টে ইলেকট্রন আমি এখানে দেবো 2 4, ওকে। ঠিক তেমনি অক্সিজেনটা দেখো একটা ইলেকট্রন সাথে আছে, তার মানে দুটো ইলেকট্রন হয়ে গেল, বাকি 6খানা ইলেকট্রন আমি বসাবো 2 4 6। ক্লিয়ার? এবার দেখো এই যে আমি অক্টেট ফিল আপ করলাম, এই যে অক্টেট ফিল আপ করার পর টোটাল ইলেকট্রন এখন এখানে দেখো, টোটাল ইলেকট্রন কাউন্ট করো এখানে। টোটাল ইলেকট্রন কত হচ্ছে দেখো তো? 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20খানা ইলেকট্রন হচ্ছে। তাহলে টোটাল ইলেকট্রন এখানে, টোটাল ইলেকট্রন 20। আমার হওয়া উচিত কত? 16, বাট হয়ে যাচ্ছে 20, মানে 20খানা হয়ে যাচ্ছে। তাই আমাকে 4টে ইলেকট্রন বাদ দিতে হবে। 4টে ইলেকট্রন এক্সেস হচ্ছে, তাহলে 4টে ইলেকট্রন আমি বাদ দেবো। কীভাবে বাদ দেবো? পাশাপাশি দুটো অ্যাটম থেকে আমি একটা একটা করে বাদ দেবো। দেখো আমি ধরে নিচ্ছি আমি এই ইলেকট্রনটা বাদ দিয়ে দিলাম, আমি আবার নাইট্রোজেনের এই ইলেকট্রনটা বাদ দিলাম, ঠিক তেমনি আমি এইটা বাদ দিলাম, আমি এইটাও বাদ দিতে পারি কিন্তু দেখতে খারাপ লাগবে, আমি এইটা বাদ দিয়ে দিলাম। এই দেখো একটা সিমিলারিটি হয়ে গেল প্রত্যেকের মধ্যে। তাহলে এই বাদ দেওয়ার পর স্ট্রাকচারটা দেখো, বাদ দেওয়ার পর স্ট্রাকচারটা হচ্ছে নাইট্রোজেন মাঝখানে, এখানে অক্সিজেন, অক্সিজেন থেকে একটা ইলেকট্রন চলে গেছে, এখানে দুটো করে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে অক্সিজেন দেখো এখানটায় ডট। ক্লিয়ার? দেখো এই অড আর অড ইলেকট্রন কখনো একা থাকতে পারে না, এরা কি করবে? নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে ফেলবে। তাহলে এরা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করছে, তাহলে আমিও সেইভাবে করে দিলাম। করলে কি স্ট্রাকচার হচ্ছে দেখো তো? N ডাবল বন্ড O ডাবল বন্ড O। আর কি লোন পেয়ারগুলো আছে এখানে? দুটো দুটো 4টে, এই লোন পেয়ারগুলো এখানে প্রেজেন্ট থেকে যাচ্ছে। এইবারে আমি চার্জটা বসাবো, ফর্মাল চার্জ। দেখো পরমাণুর বাইরের কক্ষে যে কটা ইলেকট্রন থাকবে তার থেকে যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে কি হবে? নেগেটিভ। যদি ইলেকট্রন বেশি আছে, যদি তার থেকে কমে যায় তাহলে কি হবে? পজিটিভ। আমি অক্সিজেন থেকে স্টার্ট করছি, আমি লেফট সাইড ও রাইট সাইড যে কোনো একটা অক্সিজেন থেকে আমি স্টার্ট করি। ধরো আমি এই অক্সিজেনটা নিচ্ছি, একদম লেফট সাইডের যে অক্সিজেনটা সেটাকে আমি ধরছি, এই অক্সিজেন থেকে আমি স্টার্ট করব। তাহলে অক্সিজেনের আউটার মোস্ট কত আমি জানি? 6। এখানে আছে কটা? 1 2 3 4 5 6, বন্ডও একটা করে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে 6 6ই আছে, কোনো চার্জ হবে না, নিউট্রালই থাকবে। এবার নাইট্রোজেন আসি, নাইট্রোজেনের আউটার মোস্ট আছে কটা? 5। এখানে দেখো 1 2 3 4 চারটেই আছে, তার মানে 5 থেকে একটা কম, কেমন? 4 হচ্ছে, তার মানে ইলেকট্রন কমে গেছে, তাহলে পজিটিভ চার্জ। ওকে, পরের অক্সিজেনটা দেখো 1 2 3 4 5 6, 6 6ই আছে,
6 আছে, তার মানে এটাও নিউট্রাল। তার মানে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা থাকছে কোথায়? নাইট্রোজেনের ওপরে। অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এইটা। তোমরা দেখো কোশ্চেনে তোমরা কোশ্চেনে যাবো। হ্যাঁ, তোমরা দেখো ওই একইভাবে N3 মাইনাস, এখানে N3 মাইনাস হবে একটা অ্যাজাইড আয়ন, N3 মাইনাস, NO2 মাইনাস, ওজোন মানে O3, এইগুলো একইভাবে করবে, এই ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে করবে। মানে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রেই বেসিক্যালি ফর্মাল চার্জ ক্যালকুলেশন হয়, বাকিগুলোর ক্ষেত্রে হয় না। ওকে, আচ্ছা, আমি এখান থেকে জিননের একটা মলিকুল করে দেখাচ্ছি। জেনন XCF4 একটা জেনন মলিকুল করছি। দেখো জেননের XCF4 জেননের আউটার মোস্ট, এটা তো ইনার্ট গ্যাসের আউটার মোস্ট সবসময় 8টা করেই থাকে, কেমন? তাহলে জেনন অলওয়েজ 8, মানে ইনার্ট গ্যাসগুলো সবসময় 8টা করে থাকবে। আর 4টে ফ্লোরিন আছে, 4F, মানে কত হচ্ছে 4F 4। ফ্লোরিনেরও ভ্যালেন্সি হচ্ছে 1 করে, তাই 1 ভ্যালেন্সি হলে 1 করে কাউন্ট হবে, যেহেতু 4টে ফ্লোরিন আছে তাই 4। টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 কত? 6 মিনস sp3d2। sp3d2 মানে অক্টাহেড্রাল স্ট্রাকচার, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় স্ট্রাকচার। দেখো যেহেতু অক্টাহেড্রাল স্ট্রাকচার, এখানে বন্ড পেয়ার আছে কটা? 4টে, তাহলে 2টো লোন পেয়ার থাকবে, কেমন? বন্ড পেয়ার 4টে, লোন পেয়ার 2টো। তাহলে স্ট্রাকচারটা আমি একটু ড্র করি। জেনন, দেখো এখানেও 2টো সাইড আছে, একটা হচ্ছে ইকুইটোরিয়াল, একটা অ্যাক্সিয়াল। এখানে ইকুইটোরিয়ালের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, অ্যাক্সিয়াল 180 ডিগ্রি করে। তার মানে আমি লোন পেয়ারগুলো এখানে বসাবো কোথায়? আমি এখানে লোন পেয়ারগুলো বসাবো অ্যাক্সিয়াল সাইডে। টিবিপি স্ট্রাকচারে কোথায় বসেছিলাম? ইকুইটোরিয়াল সাইডে, বাট এই অক্টাহেড্রাল স্ট্রাকচারে আমি লোন পেয়ারগুলোকে বসাবো হচ্ছে অ্যাক্সিয়াল সাইডে, কেমন? তাহলে অ্যাক্সিয়াল সাইডে দেখো লোন পেয়ারগুলোকে বসলাম, 2টো লোন পেয়ার এই, আর 4টে বন্ড পেয়ার আমি ইকুইটোরিয়াল সাইডে এখানে বসিয়ে দিলাম। তাহলে অক্টাহেড্রাল আর টিবিপি স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এখানে লোন পেয়ারগুলো অলওয়েজ অ্যাক্সিয়াল সাইডে বসবে, যেখানে ইকুইটোরিয়াল সাইডে কোথায়, টিবিপি স্ট্রাকচারে কোথায় ছিল? ইকুইটোরিয়াল সাইডে। আর বন্ড পেয়ারগুলো এখানে চেষ্টা করবে সবসময় ইকুইটোরিয়াল সাইডে বসার জন্য। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা তোমরা, বাকি যেগুলো আমি করলাম না সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আমি ম্যাক্সিমামটাই করে দিয়েছি বোঝানোর জন্য। একদমই, আমরা কোশ্চেনে চলে আসি। আর যারা ফোন করতে চাইছো তারা ফোন করতে পারো, আমি তোমাদের ফোনও কিন্তু নেব আজকে। এবং আরেকটা কথা বলবো যে যে ক্লাসের যে বোঝানোটুকু মিস করে গেছো তোমরা, সেটা কিন্তু আমাদের ইউটিউবে এবং সিটিবিএনের ফেসবুক পেজে আপলোড হচ্ছে, সেখান থেকেও তোমরা আজকের এই অনুষ্ঠান পরবর্তী সময় দেখে নিতে পারো। এবং যে গঠনগুলো দেখানো হচ্ছে এখানে, সেগুলোর ইকুয়েশন যদি বুঝতে অসুবিধা হয়, পুরনো প্রোগ্রাম দেখে ফলো করে বোঝার চেষ্টা করো এবং নিজে হোমওয়ার্ক করো। কিছু হোমওয়ার্ক কিন্তু আজকে স্যার তোমাদেরকে দিয়েছেন। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে পরের ক্ষেত্রে, 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, NH3 এবং H2 অণুগুলো sp3 সংকরায়িত হওয়া সত্ত্বেও এদের বন্ধন কোন সুষম চতুস্থলীয় বন্ধন কোন অবস্থা কম কেন্দ্রীয়? কম কেন? কম কেন? কম কেন? যাই হোক, কোশ্চেনটা একটু দেখো। অ্যামোনিয়া এবং ওয়াটার, কেমন? অ্যামোনিয়া এবং ওয়াটার মলিকুলগুলোর অ্যাকচুয়ালি sp3 হাইব্রিডাইজেশন, বাট এদের বন্ড অ্যাঙ্গেল অ্যাকচুয়াল sp3 যে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত সেখান থেকে কমে, সেখান থেকে ডেভিয়েট করে যায়। কেন? আমি করানোর সময় বলেছিলাম, আমি আবার বলছি একটুখানি, একটু শর্টেই বলে দিই রিপিট করার জন্য। দেখো দেখো এখানে NH3 আর H2, আমি ওই একইভাবে CH4 লিখছি, মিথেন, যেটা অ্যাকচুয়াল টেট্রাহেড্রাল মলিকুল, সেখান থেকে ডেভিয়েট করে যাচ্ছে অ্যামোনিয়াতে কিছুটা, যেখানে লোন পেয়ার প্রেজেন্ট থাকছে একটা,
আর হচ্ছে ওয়াটার, যেখানে দুখানা লোন পেয়ার প্রেজেন্ট থাকছে, এইচ এইচ। মানে এটা হচ্ছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বা পিরামিডাল স্ট্রাকচার, এটা অ্যাঙ্গুলার স্ট্রাকচার, এটা অ্যাকচুয়াল টেট্রাহেড্রাল স্ট্রাকচার। মানে অ্যাকচুয়াল টেট্রাহেড্রাল, পিরামিডাল, অ্যাঙ্গুলার। কেমন? যেহেতু বন অ্যাঙ্গেলটা ডেভিয়েট করছে কেন? কারণ এখানে লোন পেয়ার থেকে যাচ্ছে। ফ্রম ভিএসিপিআর থিওরি আমরা কি জানি যে লোন পেয়ার রিপালসান বা লোন পেয়ার বিকর্ষণ হচ্ছে ম্যাক্সিমাম, দেন লোন পেয়ার রিপালসান বা লোন পেয়ার বিকর্ষণ, দেন বন পেয়ার বিকর্ষণ। কেমন? তাহলে লোন পেয়ার রিপালসান যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে ওয়াটার মলিকুল দেখো, ওয়াটার মলিকুলে দুটো লোন পেয়ার আছে, তো দুটো লোন পেয়ার থাকার জন্যে লোন পেয়ার বিকর্ষণ তো হচ্ছেই, সাথে লোন বন পেয়ারও রিপালসান হচ্ছে। ফলে কি হচ্ছে, এই যে দুটো বন পেয়ার কাছাকাছি চলে আসছে, ফলে বন অ্যাঙ্গেলটা অনেকটা কমে 104.5 ডিগ্রিতে এসে ঠেকছে। কেমন? ঠিক তেমনি অ্যামোনিয়াতে দেখো, কিন্তু একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার থাকার জন্য বন পেয়ার রিপালসান হচ্ছে, তাহলে বন পেয়ার রিপালসান হওয়ার জন্য তাহলে বন অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে 107 ডিগ্রিতে আসছে। আর এটা তো আছেই 109 ডিগ্রি 28 মিনিট, যেটা অ্যাকচুয়াল বন অ্যাঙ্গেল এখানে প্রেজেন্ট করছে, যেটা অ্যাকচুয়াল টেট্রাহেড্রাল মলিকুল। ওকে, নেক্সট প্রশ্ন। কোয়েশ্চেনে চলে আসি। 3 নম্বর দেখতে পাচ্ছ, একটু দেখে নি টিভি স্ক্রিনে। 3 নম্বর, এটা কি যে নাইট্রোজেনের শুধু NCl3 গঠন করে, নাইট্রোজেন শুধু NCl3 গঠন করে, কিন্তু ফসফরাস PCl3 এবং PCl5 দুই গঠন করতে পারে কেন, তার কারণটা ব্যাখ্যা করতে হবে। দেখো 3 নম্বর প্রশ্নটা এখানে মিসপ্রিন্টিং হয়েছে। দেখো 4 নম্বর প্রশ্নতে এখানে আছে, দেখো নাইট্রোজেন শুধু NCl3 গঠন করে, বাট ফসফরাস PCl3 এবং PCl5 বোথ, মানে দুটো মলিকুলই গঠন করতে পারে কেন? আমি একটুখানি বোর্ডে আসি। দেখো NCl3, হ্যাঁ NCl3 আর কি আছে, PCl3 অ্যান্ড PCl5। নাইট্রোজেনের আর যদি আমি আউটার মোস্ট ইলেকট্রনের স্ট্রাকচার দেখি, ধরো এটা হচ্ছে 1s2 2s2 2p3, কেমন? একটা ইলেকট্রন, 2 ইলেকট্রন, এই এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রনিক স্ট্রাকচার, যেটা আউটার মোস্ট আছে 1s2 2s2 2p3। ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাস যেহেতু নাইট্রোজেনের পরে আছে, এর একটা ভ্যাকেন্ট ডি থেকে থাকে, মানে একটা ডি অরবিটাল থাকে, 2pর পর 3d। কেমন? মানে 3s2, মানে এখানে 3s2 হবে, 3p3 আর 3d। ওকে, যেহেতু ভ্যাকেন্ট ডি থাকছে, তাই এই PCl5 সে ইজিলি গঠন করতে পারছে, মানে ডি অরবিটালের মধ্যে সেই ইলেকট্রনটা নিতে পারছে, ক্লোরিনের যে ইলেকট্রনটা শেয়ার করছে সেই ক্লোরিন ইলেকট্রনটা সে নিতে পারছে। বাট নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্ট ডি নেই, হ্যাঁ, কোনো ডি নেই বলা যায়। সেই ডি না থাকার জন্য শুধুমাত্র এরা ওই ত্রিযোজী যৌগগুলো তৈরি করতে পারে, যেমন NCl3, তোমার NBr3, Ni3 ইত্যাদি ইত্যাদি। কেমন? বাট ফসফরাসের ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্ট ডি থেকে থাকছে, তাই ফসফরাসের PCl5ও করতে পারে, PCl3ও হতে পারে ইত্যাদি। দেখো তোমরা এখানে যেমন 1s2 2s2 2p3 দেখি, তোমরা ফসফরাসটাও সেইভাবে দেখে করে নিতে পারবে, যেহেতু আউটার মোস্টে আছে। এখানে কি থাকবে, 2s এর জায়গায় 3s2, এখানে হচ্ছে 3p3 আর একটা 3d ভ্যাকেন্ট থেকে থাকবে। ডি এর কটা অরবিটাল? 5টা অরবিটাল থাকে সেইভাবে। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা যাব। বেশ, দেখো আমরা দেখতে পাচ্ছি নিচের এই 5 নম্বর, নিচের অণুগুলির প্রতিটি কার্বন পরমাণুর সংকরায়ন উল্লেখ করো।
5 নম্বর টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিচের অণুগুলোর প্রতিটি কার্বন পরমাণুর সংকরায়ন উল্লেখ করো। আচ্ছা, একটু দেখুন, এখানে CH2 হবে, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, ওই C এর জায়গায় CH হবে। আমি এই কার্বন যৌগগুলোর যে সংকরায়ন অবস্থা কি হতে পারে সেইগুলো তোমাদের দেখানোর জন্য আমি কতগুলো প্রশ্ন এখানে সেট করেছি। কারণ তোমরা দেখবে পরবর্তীকালে বড় বড় সব কোশ্চেনগুলো আসবে কার্বনের, হ্যাঁ, সেখানে বলবে যে এই কার্বনের হাইব্রিডাইজেশন কত, কেমন। তা তোমরা ওই আমি যেভাবে শিখিয়েছি যে সেন্ট্রাল পরমাণুর এরকম কেন্দ্রীয় পরমাণুর আউটারমোস্ট ইলেকট্রন এটা করতে করতে অনেক সময় লেগে যাবে। কার্বন পরমাণুগুলো বার করা আরও সোজা, কেমন। কীরকম আমি একটু দেখি, আমি একটা মলিকুল তোমাদের লিখি এখানে, ওখানে যা আছে তোমরা করে নেবে, আমি আমার মতন করে এখানে লিখছি। দেখো, ধরুন CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, কেমন। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, ক্লিয়ার। দেখুন, এখানে বলার আগে আমি একটু বলি যে সিগমা আর পাই বন্ধন, কেমন। তোমাদের এরকম কোশ্চেনও আসতে পারে যে এখানে মোট সিগমা এবং পাই বন্ধন কটা আছে বলো, এই কোশ্চেনগুলো আসতে পারে MCQতে। টোটাল সিগমা অ্যান্ড পাই, সিগমা বন্ধন আর পাই বন্ধন কাকে বলে তাকে একটু বলি। সিগমা বন্ধন হচ্ছে যখন দুটো অরবিটাল মুখোমুখি ওভারল্যাপ হচ্ছে বা হেড অন ওভারল্যাপ হয়ে যে বন্ধন তৈরি করছে তাকে বলা হচ্ছে সিগমা বন্ধন, কেমন। আর পাই বন্ধন কখন? পাই বন্ধন হচ্ছে যখন দুটো অরবিটাল ল্যাটারাল ওভারল্যাপিং করছে, ল্যাটারাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে যে বন্ধন তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে পাই বন্ধন। যেমন দেখুন, দুটো এস অরবিটাল যদি আমি ধরি, এস অরবিটাল হচ্ছে স্পেরিক্যাল শেপ, এটা এস অরবিটাল, এটাও একটা এস অরবিটাল যেটা কিনা স্পেরিক্যাল শেপ। দুটো এস অরবিটাল মুখোমুখি ওভারল্যাপ হচ্ছে, মানে এইভাবে যদি আমি ওভারল্যাপ দেখাই, এটা হচ্ছে সিগমা বন্ড তৈরি হচ্ছে, সিগমা বন্ড ফরমেশান হচ্ছে, কেমন। পাই বন্ড কীভাবে ফরমেশান হয়? ধরো একটা পি অরবিটাল ডাম্বেল শেপ, আর একটা পি অরবিটাল এরকম আছে, হ্যাঁ, দুটো অরবিটাল এরকম ল্যাটারাল ওভারল্যাপিং করছে, ল্যাটারাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে যে বন্ধন তৈরি করছে তাকে বলা হচ্ছে পাই বন্ড, কেমন। তাহলে সিগমা বন্ড, পাই বন্ড, বেসিক্যালি পি অরবিটালগুলো যেগুলো পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, পি অরবিটাল হচ্ছে তিনটে, PX, PY, PZ, হ্যাঁ, একটাকে বলা হয় প্লেনে আছে আর বাকি দুটো পারপেন্ডিকুলার থাকে। তাহলে যারা পারপেন্ডিকুলার থাকে তারা দেখবে অন্যের সাথে যখন বন্ডিংয়ে আসবে তখন ল্যাটারাল ওভারল্যাপিং করে পাই বন্ধন তৈরি করবে। তাহলে এখানটাতে এই যে আমি একটা মলিকুল এখানে লিখেছি তোমাদের, CH4 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, ওকে। CH4 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। এখানে টোটাল সিগমা বন্ধন কটা? এখানের টোটাল সিগমা বন্ধন যদি দেখতে চাও বা দেখার চেষ্টা করো তাহলে দেখো CH4 এই CH2 ডবল বন্ড CH, তাহলে আমি এটাকে একটু বন্ড দিয়ে মানে বন্ড স্ট্রাকচারে ড্র করি, হ্যাঁ, বন্ড স্ট্রাকচারে যদি ড্র করি তাহলে দেখো মানে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে আমি যদি দেখি এটাকে, সি, এখানে H, এখানে H লিখলাম, দুটো Hকে আমি এই বন্ড দিয়ে লিখলাম। এখানটায় দুটো বন্ড মানে ডবল বন্ড আছে, সি আছে, এখানটায় হাইড্রোজেন লিখছি আমি। আচ্ছা, এখানটাতে ডাবল CH আছে, এখানটাতে আবার সি, এখানটায় হাইড্রোজেন লিখছি, কেমন। এখানটায় ডাবল বন্ড CH, দেখো পুরোটা আমি বন্ড লাইন স্ট্রাকচারে ড্র করলাম, কেমন। এবার দেখো কার্বন, আমি লেফট টু রাইটে যাচ্ছি, এই কার্বনটাতে আমি করব হাইব্রিডাইজেশন বার করব। এই কার্বন মলিকুলগুলোর বা জৈব যৌগে এই সমস্ত মলিকুলগুলোর হাইব্রিডাইজেশন বা সংকরায়ন নির্ণয় করা খুব সোজা। কীরকমভাবে? এখানে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড কাউন্ট করবে, টোটাল নাম্বার অফ সিগমা বন্ড প্লাস টোটাল নাম্বার অফ লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, ওকে। টোটাল নাম্বার অফ সিগমা বন্ড প্লাস টোটাল নাম্বার অফ লোন পেয়ার, এখানে
দেখো এই যে স্টার মার্কস যে কার্বনটা আমি লিখেছি বা দেখিয়েছি, সেখানে দেখো CH ডাবল বন্ড C আছে। তাহলে এখানে সিগমা বন্ড কটা? আমি তার আগে একটুখানি বলি, যত মাল্টিপিল বন্ড থাকবে, মাল্টিপিল বন্ড মিনস এই যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এরকম যদি থেকে থাকে, সব সময় সেই সমস্ত জায়গাতে একটা সিগমা বন্ড অবশ্যই ধরে নেবে, আর বাকিগুলো সব পাই বন্ড, বাকিগুলো সব পাই বন্ড। তাহলে এখানে যেহেতু দুটো বন্ড আছে, তাহলে ধরে নিচ্ছি একটা সিগমা আর একটা পাই। যদি তিনখানা বন্ড থাকতো, ট্রিপল বন্ড থাকতো, তাহলে একটা সিগমা দুটো পাই হতো। কেমন? তাহলে এই যে স্টার মার্কস কার্বন মলিকুলটার এর এখানে সিগমা বন্ড কটা হচ্ছে দেখো, হাইড্রোজেন হচ্ছে 1, এখানে একটা, এখানে একটা, আর এখানে সিগমা বন্ড একটা, টোটাল কত হচ্ছে 3টে। 3 মিনস sp3 নয়, 3টে যেহেতু আছে, p দুটো আর s একটা, টোটাল মিলে হচ্ছে sp2। আবার পাশের কার্বনটাতে আসো, পাশের কার্বনটা একইভাবে তুমি সিগমা বন্ড কাউন্ট করো। এই হাইড্রোজেনের জন্য CH হাইড্রোজেনের জন্য একটা সিগমা বন্ড, CC বন্ডের জন্য একটা সিগমা বন্ড, আর এখানে লেফট সাইডে একটা সিগমা বন্ড, টোটাল কত? 3টে। এখানেও 3 মিনস sp2। ওকে, পরে আরেকটা দেখো, পরের কার্বনটাতে দেখো, পরের কার্বনটাতেও এই CH এর জন্য একটা, এখানে CC বন্ডের জন্য একটা, দুটো, আর এখানে এই সিগমা বন্ড একটা পাই বন্ড। তাহলে সিগমা বন্ড কাউন্ট করব, সিগমা বন্ড কাউন্ট করার জন্য এখানেও দুটো, টোটাল মিলে হচ্ছে 3টে, তাহলে sp2। ঠিক লাস্টেরটা দেখো, এখানে এখানে দুটো হয়ে গেল, আর এখানে দুটো ডবল বন্ডের মধ্যে একটা সিগমা ধরবো, 3টে, এর ক্ষেত্রেও হবে sp2। তাহলে এখানে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। আবার আমি আরেকটা মলিকুল দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি সেমভাবে আরেকটা মলিকুল এখানে ড্র করছি। দেখো যেখানে ট্রিপল বন্ড আছে, ধরো একটু বড় মলিকুল নিই, সি কী নিতে পারি, সি এখানে H ট্রিপল বন্ড, সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, সি H সিঙ্গেল বন্ড, এখানে CH3। ওকে, এখানে একটা CH বসিয়ে দাও, CH বসাও। দেখো এখানে একটা মলিকুল ড্র করেছি, এখানে CH ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। তাহলে আমি লেফট টু রাইটে আসি একটুখানি, আমি তার আগে একটু বন্ড লাইন স্ট্রাকচারে এটাকে একটু লিখে নিই, হাইড্রোজেনগুলোকে বন্ড দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। H ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড C, এখানেও হাইড্রোজেনটাকে বন্ড দিয়ে লিখলাম, ডাবল বন্ড C, এখানেও হাইড্রোজেনটাকে বন্ড দিয়ে নিচে লিখলাম, সিঙ্গেল বন্ড C, এখানে H, এখানে H, এখানে H। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে বন্ড লাইন স্ট্রাকচারে একটা এই সিস্টেমটাকে ড্র করা গেল। তাহলে এখানে দেখো এই CH বন্ডটা, এটা একটা সিগমা বন্ড, আর বলেছি মাল্টিপল বন্ডের ক্ষেত্রে যে কোনো একটা সিগমা, বাকিগুলো পাই বন্ড। তাহলে এখানে 3টে বন্ড আছে, 3টে বন্ডের মধ্যে এই দুটো ধরে নিচ্ছি পাই বন্ড, ওপরের দুটো, আর এটা হচ্ছে সিগমা বন্ড। কেমন? তাহলে সিগমা বন্ড কটা হলো এখানে, এখানে একটা, এখানে একটা, দুটো, তাহলে দুটো মানে এখানে এর হবে sp, লিনিয়ার স্ট্রাকচার, মানে লিনিয়ার হাইব্রিডাইজেশানে তাই আছে sp। আচ্ছা, তারপরে দেখো পরের কার্বনটা তো এটাও একই, এটাও সিগমা একটা, এখানেও সিগমা একটা, এটাও হবে sp। পরের কার্বনটাতে দেখো এখানে এটা সিগমা, এখানে এটা সিগমা, এটা সিগমা, 3টে সিগমা আছে, তাহলে কত? sp2। আবার এখানে দেখো 1 2 3, এটাও হবে sp2। লাস্ট কার্বনটাতে দেখো 4টে সিগমা আছে, 1 2 3 4, 1 2 3 4 মিনস এখানে sp3। ওকে, আমি একটা লোন পেয়ার দিয়ে দেখাই, সবই তো আমি সিগমা বন্ড দিয়ে করলাম, একটা লোন পেয়ার দিয়ে দেখাই লাস্ট। লোন পেয়ার দিয়ে দেখো, ধরো CH3 C ডাবল বন্ড O, এখানে H, মানে CH3 CHO। CH3 CHOতে অক্সিজেনেরও দুটো লোন পেয়ার আছে কিন্তু, হ্যাঁ, বা CH3 NH2, এখানেও নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার আছে, যেমন CH3
H2 এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, কেমন? তাহলে CH3 CHO এটা তো তোমরা পারবেই, এটা sp3 হাইব্রিডাইজেশন, যেহেতু 4টে সিগমা আছে। বাট এই যে যেখানে অক্সিজেন বন্ডটা জুড়ে আছে দেখো সি, দুখানা ডবল বন্ড আছে মানে এখানে একটা সিগমা একটা পাই হবে, তাহলে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা হাইড্রোজেনের সাথে, আর এখানে একটা সিগমা, টোটাল কত? 3টে। তার মানে এর হাইব্রিডাইজেশন হবে sp2। এবার আসি তোমার অক্সিজেনটাতে। অক্সিজেন দেখো দুটো লোন পেয়ার আছে, তাহলে দুটো লোন পেয়ারের জন্য দুটো, আর এখানে যে ডবল বন্ড আছে ডবল বন্ডের একটা সিগমা বলেছি 3টে, তাহলে এই অক্সিজেনেরও এখানে হাইব্রিডাইজেশন হবে sp2। ক্লিয়ার? ঠিক তেমনি CH3NH2 এটাও তোমরা পারবে, এটা হচ্ছে তোমার আর sp3, আর এখানে NH2 আছে, নাইট্রোজেনের লোন পেয়ার একটা আর হাইড্রোজেনের দুটো, তার মানে এটা হবে sp3। ওকে, তোমরা এইগুলো প্র্যাকটিস করো, দেখবে খুব সোজা। তোমার মনে হবে যে না বুঝতে পারলে চ্যাপ্টারটা কঠিন, কিন্তু বুঝতে পারলে খুবই সোজা চ্যাপ্টার এটা, কেমন? বেশ, আজকে আর খুব একটা সময় নেই, আচ্ছা আমি আর জাস্ট একটুখানি সময় আছে, এগুলো বাড়িতে কি প্র্যাকটিস করা উচিত? হ্যাঁ, আপনি তাই হ্যাঁ, বলবেন? একদম। বেশ, খাতায় করে এক্সারসাইজ কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো পারলে লিখে নাও, না বুঝতে পারলে আমি নেক্সট দিনেও তোমার যদি আসতে পারি দেখবে এর পরের চ্যাপ্টার শুরু করবো, তোমরা এখান থেকে কোশ্চেন করতে পারবে, তোমরা কোশ্চেন করবে, আমি বলে দেবো। আমি ছোট্ট সময় একটু স্কোপ দিই তোমায়, টিভি স্ক্রিনে তোমরা এই কোয়েশ্চেনগুলোর একটা করে স্ন্যাপ নিয়ে নিতে পারো। দেখো, যদি হাতে মোবাইল থাকে লেখার সময় পাবে না চট করে, যদি এতক্ষণ স্টাডি করে থাকো ক্লাস, তো দ্যাট অবশ্যই ঠিক আছে। দেখো, নিম্নলিখিত অণু এবং আয়নগুলোর কেন্দ্রীয় পরমাণুর গঠন এবং সংকরণ উল্লেখ করো। এগুলোর মধ্যে বেশ কতগুলো স্যার করে দিয়েছেন, বরুণ স্যার করে দিয়েছেন, বাদবাকিগুলো তোমাকে প্র্যাকটিস করতে বলা হয়েছে বাড়িতে, অনুশীলন করো। আচ্ছা, আমরা চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো 2 নম্বর 3 নম্বর একবারে স্ন্যাপ তুলে নাও, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, 2 4 মানে এই যেটা এখানে 4 রয়েছে এটা 3 হবে, এটা 3 হবে, দেখো 3, আর পরেরটা হচ্ছে 4। এটা 4 হবে। ব্যাস, এইগুলোকে নিয়ে নাও, দেখো বাড়িতে প্র্যাকটিস করো। আজকে আর হাতে একদম সময় নেই, তবে খুব খুব ইন্টারেস্টিং এবং খুব ক্রিটিক্যাল একটা জায়গা আমরা বোঝানোর চেষ্টা করলাম ছাত্রছাত্রীদের। আশা করি আগামীকাল আবারও 9:30টার সময় সকালবেলা এডুকেশন অনলাইনে তোমরা উপস্থিত থাকবে। একই রকমভাবে আমরা অন্য কোনো সাবজেক্ট, নতুন অন্য কোনো টিচার যারা হয়তো আগে তোমার সঙ্গে দেখা হয়েছে কাউকে নিয়ে আমরা আবারও আগামীকাল থাকছি। কালকে অঙ্ক, কালকে ম্যাথ, অনুপম, কালকে ম্যাথ থাকছে, অঙ্ক থাকছে। বেশ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনো করো। বরুণ স্যারকে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। নমস্কার সবাইকে।